আজকে সবার প্রথমে কোডি রোডসকে নিয়ে কথা বলা যাক। তো কালকের যে স্ম্যাকডাউনটা আমরা দেখতে পেলাম সেখানে কোডি রোডসকে শিডিউল করা ছিল, তো সেটা দেখে ফ্যান্সরা বেশ লাফালাফি করছিল যে কোডি রোডসের এবার রিটার্ন হবে। কিন্তু আমি তোমাদেরকে আগে থেকেই বলে দিয়েছিলাম যে শিডিউল করা আর অফিসিয়াল করা কিন্তু আলাদা জিনিস। শিডিউল করা মানে কোডি রোডস সেখানে আসবে, এটার চান্স বেশি রয়েছে, কিন্তু যে কোনো সময় প্ল্যান চেঞ্জ হতে পারে। আর ডাব্লিউডব্লিউ কী করলো, প্ল্যান চেঞ্জ করে দিয়েছে। স্ম্যাকডাউন তো খুব একটা ভালো ছিল না, সেখানে কোডি রোডসের রিটার্নও হলো না। আর দেখতে গেলে রিটার্ন না করি ভালো করেছে, কারণ সেখানে রিটার্ন করে কোডি রোডস করবেটাই বা কি, সেই তো কোনো একটা প্রোমো কার্ড করবে আর তেমন কোনো স্টোরি লাইনের আমরা লিঙ্ক দেখতে পাবো না। ওর থেকে ভালো একটা স্পেশাল মোমেন্টের সামনে আমরা স্যাটারডে নাইটস মেন ইভেন্ট দেখতে পাচ্ছি, তাছাড়া মানি ইন দ্য ব্যাঙ্ক রয়েছে, সেখানে যদি কোনো একটা বড় জায়গায় রিটার্ন করা তাহলে সেটা দেখতে ভালো লাগবে। তো সেই জন্যই প্ল্যানটা চেঞ্জ হয়ে গেছে। তো সেই জন্য বলছি যে যতক্ষণ না কোনো কিছু ডাব্লিউডব্লিউর তরফ থেকে অফিসিয়াল হচ্ছে ততক্ষণ বিশ্বাস করার দরকার নেই, কারণ অফিসিয়াল করে দিলে ডাব্লিউডব্লিউ আর পেছাতে পারে না। আর যদি পিছিয়ে যায় তো ফ্যান্সরা বললে বিশ্বাসঘাতকতা করেছে, আর তখন ডাব্লিউডব্লিউকেই গালাগালি শুনতে হবে। আর এবার যদি বলো যে কোডি রোডসের রিটার্ন আমরা কবে দেখতে পাবো, তো দেখো রাসেল বোর্ডসের তরফ থেকে নিউজ এসছে যে আমরা মানি ইন দ্য ব্যাঙ্কের আগে কোডি রোডসের রিটার্ন দেখতে পেয়েই যাবো। আমি আশা করছি সম্ভবত স্যাটারডে নাইটস মেন ইভেন্টে হতে পারে জন সিনা ভার্সেস আর-ট্রুথের যে ম্যাচটা আছে সেখানে। আর তারপর আমরা যে রুমারটা শুনছি যে আমরা মানি ইন দ্য ব্যাঙ্কেতে জন সিনার একটা ট্যাগ টিম ম্যাচ দেখতে পাবো, এখান থেকেই হয়তো আমরা সেই ট্যাগ টিম ম্যাচটা সেট আপ হতে দেখতে পাবো। হয়তো একদিকে থাকবে জন সিনা আর ট্র্যাভিস স্কট, আর একদিকে থাকবে আর-ট্রুথ আর কোডি রোডস। আর যে 6 ম্যান ট্যাগ টিম ম্যাচটার কথা বলছে ওটা যদি হয় তাহলে আরও 2জন মেম্বার অ্যাড হবে, তো সেটা কে হবে সেটা তো সময় বলবে। তো আপাতত দেখা যাক, আমরা আপাতত ওয়েট করি স্যাটারডে নাইটস মেন ইভেন্টের জন্য। আর এরপর ডাব্লিউডব্লিউ যে গেম রয়েছে 2K, সেটা নিয়ে কথা বলা যাক। তো 2K26 ডাব্লিউডব্লিউ এখন ডেভেলপমেন্ট ফেজে রয়েছে। এটা আমরা প্রত্যেকবার যেমন জানুয়ারি মাসেতে দেখতে পাই, আমরা সেটা এবারেও জানুয়ারি মাসেতেই দেখতে পাবো 2026 সালের। তো ওটা এখন ডেভেলপমেন্ট ফেজে রয়েছে। আর এই যে 2K25 যে গেমটা রয়েছে এটাকে আমরা সেই শুনেছিলাম যে এটা নাকি আমরা মোবাইলে খেলতে পারবো, তো সেটাও এখন তারপর কাজ চলছে, সেটাও এখন ডেভেলপমেন্ট ফেজেই রয়েছে। আমরা এই বছরের লাস্টের দিকে 2K25 গেমটা মোবাইলে খেলতে পারবো, তখন ডাব্লিউডব্লিউটা অ্যাভেলেবেল করে দেবে। আর এটা হচ্ছে এই কারণে, কারণ নেটফ্লিক্সের একটা গেমের ব্যাপার আছে জানো, আর যেহেতু ডাব্লিউডব্লিউ নেটফ্লিক্সের উপর চলে এসছে, তো এখন ডাব্লিউডব্লিউকে নেটফ্লিক্সের ফরম্যাট অনুযায়ী মোবাইলের জন্য গেম তৈরি করতে হবে, তো সেই জন্যই আমরা এটা দেখতে পাচ্ছি। তবে এটা নিয়ে অত বেশি হুড়োপাড়া করার কিছু নেই, এটার জন্য এখন টাইম লাগবে। আর এরপর একটা ছোট্ট নিউজ রয়েছে যেটা নিয়ে খুব একটা তো গুরুত্বপূর্ণ নয়, কিন্তু অনেকের নজর কাটবে। সেটা হচ্ছে তোমরা এখানে যাকে দেখতে পাচ্ছ এর নাম হচ্ছে মাইলস বার্ন, একে র্যান্ডি অর্টনের সাথে দেখতে পাচ্ছি। আর এ হচ্ছে গরিবের র্যান্ডি অর্টন। একে গরিবের র্যান্ডি অর্টন আমি এই জন্য বলছি কারণ একে দেখে অনেকটা র্যান্ডি অর্টনের মতো ফিল হয়। হাইটটা র্যান্ডি অর্টনের থেকে ছোটো, কিন্তু অনেকে নেক্সট র্যান্ডি অর্টনও বলে, কারণ দেখে কিছুটা সেরকম ফিল দেয়। তো আমি একে গরিবের র্যান্ডি অর্টন এই জন্য বলছি কারণ দেখো আমরা তো জানি এনএক্সটির অবস্থা কি। এনএক্সটিতে তুমি যত বড়ই কাজ করে নাও না কেন, মেন রোস্টারে এসে যে তুমি তত বড়ই কাজ করতে পারবে এমন কোনো ঠিক নেই। এনএক্সটি থেকে যদি 10 জন আসে তো 9 জন তো ফ্লপ হয়ে যায়, জবার হয়ে যায়, তারপর রিলিজ হয়ে যায়, আর একজন বড়জোর পুশ পায়। তো মেন রোস্টারে আসার পর যে সত্যি নেক্সট র্যান্ডি অর্টন হবে এর কোনো গ্যারান্টি নেই, তাই কোনো আশা ভরসা তো আমি রাখছি না, সেটা ভবিষ্যতেই বলবে যে একে কেমনভাবে বুক করা হয়। তো মেন বিষয় হচ্ছে যে এই যে মাইলস বার্ন আছে এর বর্তমান গার্লফ্রেন্ড হচ্ছে এখন স্টেফনি ওয়াকেওর, যাকে আমরা সবাই প্রচণ্ড পছন্দ করি, আর বুকারটি তো একটু বেশি পছন্দ করে। তো সেই স্টেফনি ওয়াকেওরকে এখন ডেট করছে, এটা রিলেশনশিপে রয়েছে। যা দেখছি এর তো ভাই একসাথে 10-12খানা লটারি একসাথে লেগে গেছে। আগে তো একে নেক্সট র্যান্ডি অর্টন বলা হচ্ছে, তারপরে এনএক্সটি চ্যাম্পিয়নশিপের জন্য নাম্বার 1 কন্টেন্ডারও হয়ে গেছে, আর তার উপরে স্টেফনি ওয়াকেরকেও পেয়ে গেল। আর ডাব্লিউডব্লিউ এভলিউশন প্রিমিয়ার লাইভ ইভেন্টটাকে সাকসেসফুল বানানোর জন্য কী করছে সে তো আমরা দেখেই নিয়েছি, উঠে পড়ে লেগেছে একদম, কিন্তু ফ্যান্সদের সেরকম কোনো গুরুত্ব দিচ্ছে না। আর ডাব্লিউডব্লিউ আরেকটা বড় ম্যাচ প্ল্যান করছে এভলিউশনের জন্য, সেটা হচ্ছে জেড কার্গিল ভার্সেস শার্লট ফ্লেয়ার। এই ম্যাচটা ডাব্লিউডব্লিউ প্ল্যান করে রেখেছে, এটাকে এভলিউশন 2.0-তে করাবে। আর ভাবছে যে এই ম্যাচটার জন্য ফ্যান্সরা এভলিউশন দেখবে, কিন্তু সেটা কতটা সফল হবে সেটা আমরা কিছুদিন পরেই জানতে পারবো, কারণ যখন শার্লট ফ্লেয়ার, সাশা ব্যাঙ্কস, বেলি, রন্ডা রাউজি এভলিউশনকে সাকসেসফুল বানাতে পারলো না, তখন এরা দুজনেই বা কী করে নেবে। আর এরপর একটা স্যাড নিউজ রয়েছে, তোমরা জিম রসকে তো চেনো, এখনকার যুগে যেমন মাইকেল কোলকে ভয়েস অফ ডাব্লিউডব্লিউ বলা হয়, তখন পুরোনো যুগে জিম রসকে ভয়েস অফ ডাব্লিউডব্লিউ বলা হতো। ইনি এখন বর্তমানে AEW-তে কমেন্ট্রি করছে। তো এনার একটা বড় রোগ ধরা পড়েছে, সেটা হচ্ছে এনার কোলন ক্যান্সার হয়ে গেছে এই বয়সে।
আর তাকে তার জন্য এখন ট্রিটমেন্ট করাতে হচ্ছে। তো এই বয়সে ক্যান্সার হওয়া খুবই ধকলের জিনিস, তো তার জন্য এখন সবাই প্রে করছে। আর যেহেতু ওনার অনেক বয়স হয়েছে আর তার উপরে এত বড় একটা ডিজিজ হয়ে গেছে, তো ওনার মেডিকেল হেলথের অবস্থা কিন্তু খুব একটা ভালো নয়। আর এরপর আরেকজন লেজেন্ডের কথা বলা যাক, তোমরা জ্যাক দ্য স্নেককে তো চেনো, সেই পুরনো যুগে যে বস্তায় করে অজগর সাপ নিয়ে আসতো, সেই জ্যাক দ্য স্নেক। তো সেই জ্যাক দ্য স্নেকেরও এখন অবস্থা খুব একটা ভালো নয়, বয়স তো অনেক হয়েছে আর তার রিসেন্টলি একটা সার্জারি হয়েছে আর তার থেকে সে এখন রিকভার করছে, সে হসপিটাল থেকে ফটোটা পোস্ট করেছে। তো আশা করবো তিনি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। আর এরপর কেনি ওমেগা একটা কমেন্ট করেছে ডাব্লিউডব্লিউ নিয়ে। আমরা তো দেখছি যে এখন কি হচ্ছে, যে ডাব্লিউডব্লিউ অ্যাটেনশন গ্র্যাব করার জন্য কি করছে, বড় বড় নামদের শুধু ইউজ করছে যাতে বেশি বেশি টিকিট সেল হয়, বেশি বেশি অডিয়েন্স ডাব্লিউডব্লিউতে চলে আসে। আর সেই জন্য আমরা লোগান পলের ইউজ দেখতে পাচ্ছি, সেলিব্রিটিদের ইউজ দেখতে পাচ্ছি। আর কেনি ওমেগা বলছে ডাব্লিউডব্লিউ যা শুরু করেছে যে সেই দিন আর বেশি দূরে নেই যে আমরা রেসলম্যানিয়ার মেইন ইভেন্টে লোগান পল ভার্সেস মিস্টার বিস্টের মধ্যে ম্যাচ দেখতে পাবো। তোমরা জানো মিস্টার বিস্ট একটা অনেক বড় ইউটিউবার, 100 মিলিয়নের উপরে তার সাবস্ক্রাইবার রয়েছে, খুবই ফেমাস একজন পার্সোনালিটি। তো এদের দুজনের যদি ম্যাচ হয় তাহলে ওই 100 মিলিয়ন সাবস্ক্রাইবার আর ফলোয়ার যারা রয়েছে তারা সবাই টিউন তো করবে রেসলম্যানিয়া। তো এইটাই কেনি ওমেগা বলছে। তো বলা যায় না ডাব্লিউডব্লিউ করেও দিতে পারে, কারণ যেভাবে টাকার লোভী হয়ে উঠেছে, তো এটাও খুব একটা বড় জিনিস তো নয়। আর এমনিতেও তোমরা দেখে নাও লোগান পল একজন সেলিব্রিটি আর তাকে ইউজ করলে টাকা পাওয়া যাবে, সেই জন্য ডাব্লিউডব্লিউ কী করে একটা মেন স্পট তো লোগান পলকেই দিয়ে দেয়, আর বাকি যে সমস্ত রেসলাররা এত বছর ধরে ঘষে আসছে তাদের আর কোনো অপরচুনিটি দেওয়া হয় না। আর ফ্যান্সরা তো এটাও বলে যে লোগান পলের জন্য অনেক সুপারস্টারদের স্পট ছিনিয়ে নেওয়া হচ্ছে, কারণ লোগান পল যদি না থাকতো তাহলে সেই স্পটে অন্যজন পেতো। তোমরা ভেবেই দেখো রেসলম্যানিয়াতে এমন অনেক স্টার রয়েছে যারা কিন্তু ম্যাচ পায়নি, কিন্তু লোগান পল ঠিক একটা ম্যাচ পেয়েই গেছে, কারণ সে একজন সেলিব্রিটি। তাহলে আমাদের রেসলারদের রেসলিং করে লাভ কি? তারা ওই রকম ইউটিউবার হয়ে গিয়ে সেলিব্রিটি হয়ে যাবে? তাহলে আরামসে ডাব্লিউডব্লিউতে পুশ পেয়ে যাবে, বেকার বেকার আর কষ্ট করে রেসলিং শেখার কী দরকার। তবে সত্যি কথা বলতে আমার আর বাকি যে সমস্ত ডাব্লিউডব্লিউ ইউনিভার্স রয়েছে তাদের কিন্তু লোগান পলকে নিয়ে তেমন কোনো সমস্যা নেই, কারণ লোগান পল খুবই ভালো রেসলিং করে, জানি যে তার একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে, সেই ইউটিউবার, সে একজন সেলিব্রিটি, কিন্তু তা সত্ত্বেও সে খুব ভালো রেসলিং করে আর আমাদের এন্টারটেনও করে। শুধুমাত্র যে সমস্ত রেসলাররা রয়েছে যারা খুবই পরিশ্রম করছে দিনের পর দিন এই কোম্পানিতে, তারা এইটাকে সাপোর্ট করে না। যেমন উদাহরণস্বরূপ বলে নাও যে কিছুদিন আগে ক্যারিয়ান ক্রসের একটা আমরা পডকাস্ট দেখতে পেয়েছিলাম, সেখানে ক্যারিয়ান ক্রস এই বিষয়টা নিয়ে ভালোভাবে কথাও বলে। আর এবার সিএম পাঙ্ক আর সৌদি আরবের কন্ট্রোভার্সি তো আরেকটু দেখা গেছে। তো কী হয় যে অনেক বছর আগে সিএম পাঙ্ক বলেছিল যে সৌদি আরব খুবই বাজে একটা জায়গা, সে সেখানে জীবনে কোনো দিন যাবে না, কিন্তু এখন নাইট অফ চ্যাম্পিয়ন্সে তাকে সেখানে অ্যাডভার্টাইজ করা হচ্ছে। আর নাইট অফ চ্যাম্পিয়ন্সের যে প্রোমো ভিডিও, একটা ভিডিও প্রোমো বার করেছিল ডাব্লিউডব্লিউ, সেখানে কিন্তু প্রথমে সিএম পাঙ্ক ছিল। তো আমরা কনফার্ম হয়ে গেছিলাম যে সিএম পাঙ্ক এবারে যাই পারে করুক না কেন তাকে সৌদি আরবে যেতেই হবে। কিন্তু এখন কি করেছে যে দ্বিতীয় যে প্রোমোটা এসছে সেখানে, মানে বলতে পারো যে আগের যে প্রোমোটা ছিল সেটাকে একটু মডিফাই করেছে, সেখানে সিএম পাঙ্ককে রিমুভ করে দেওয়া হয়েছে আর তার জায়গায় সেথ রলিন্সকে দিয়ে দেওয়া হয়েছে। মানে কিছু তো একটা গড়বড় রয়েছে। সিএম পাঙ্ক যতই বলুক যে না কোনো প্রবলেম নেই, কিন্তু সৌদি আরবের সাথে হয়তো সিএম পাঙ্কের কিছু একটা প্রবলেম রয়েছে। সিএম পাঙ্ক যে বলেছিল যে সৌদি আরব তার একদম পছন্দ নয়, সে জীবনে কোনো দিন যাবে না, কোথাও না কোথাও এতে একটা সত্যতা তো রয়েছে। এবার দেখা যাক যে নাইট অফ চ্যাম্পিয়ন্স আমরা আদৌ কি তাকে দেখতে পাই কি না। দেখতে পেয়ে গেলে তো ঠিক আছে, যদি দেখতে না পাই তো ডেফিনেটলি কিছু একটা গড়বড় তো রয়েছে। আর ডাব্লিউডব্লিউ এটা অ্যানাউন্স করেছে যে মেক্সিকোতে তাদের 3টে বড় মেজর লাইভ ইভেন্ট হবে আর তার নাম দেওয়া হয়েছে সুপার শো মেক্সিকো। আর এইবার বুঝতে পারছো তো কেন ডাব্লিউডব্লিউ মেক্সিকান রেসলারদের এত বেশি পুশ করছে। আমরা মাস্ক পরা রেসলারদের বেশি ইউজ দেখতে পাচ্ছি, আর তাছাড়া জেলিনা ভেগা যাকে দেখে চ্যাম্পিয়ন মনে হয় না, তাকে হঠাৎ করেই চ্যাম্পিয়ন বানিয়ে দেওয়া হলো। তো এই কারণেই বানানো হয়েছে। মেক্সিকান রেসলারদের পুশ না করলে, তাদেরকে টেলিভিশনে না দেখালে মেক্সিকোতে টিকিটই বিক্রি হবে না আর ডাব্লিউডব্লিউ বিজনেসও করতে পারবে না। আর এবার তোমরা যাকে দেখতে পাচ্ছ, তোমরা তো এনাকে চেনো, এনার নাম হচ্ছে ক্যাথি ক্যালি। ইনি ব্যাকস্টেজেতে ডাব্লিউডব্লিউতে ইন্টারভিউয়ার কাজ করে, সবার ইন্টারভিউ নিয়ে বেড়ায়। তো ইনিও এখন হলিউডের চান্স পেয়ে গেছে, হলিউডে ইনি তার প্রথম রোল পেয়েছে, তবে কোন সিনেমাতে রোল পেয়েছে সেটা এখনও কিছু কনফার্ম নয়। তো খুব তাড়াতাড়ি আমরা এনাকে হলিউড সিনেমাতে ডেবিউ করতে দেখতে পাবো। আর লিভ মর্গান একটা জাপানি সিনেমা শুটিং করতে গেছে, তোমাদেরকে তো বলেছিলাম যে লিভ মর্গানও হলিউডের চান্স পেয়েছে। আর এই ফটোটা এসছে জাপান থেকে, এখানে অসম্ভবত প্রডিউসার, ডাইরেক্টর, হিরো, হিরোইন সব দাঁড়িয়ে রয়েছে, তার মাঝখানে লিভ মর্গান রয়েছে। আর এবার ন্যাটালিয়াকে তো তোমরা নিশ্চয়ই ভুলে যাওনি। ন্যাটালিয়া তার ইন্টারভিউতে এটা বলেছে যে সে ততদিন রিটায়ার হবে না যতদিন না সে ডাব্লিউডব্লিউ ইউএস চ্যাম্পিয়নশিপ আর ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ জিতছে। তো এটা তো একটু হাস্যকর হয়ে গেল, কারণ ডাব্লিউডব্লিউ একে তাকে টেলিভিশনে দেখায় না, টেলিভিশনে দেখালেও তাকে ম্যাচ হারানোর জন্য নিয়ে আসে আর তাকে নাকি চ্যাম্পিয়ন বানাবে। একটা সময় ছিল যখন ন্যাটালিয়াকে আমরা টপ স্টার হিসাবে ধরতাম, সারসা ব্যাংক, শার্লিটদের সাথে তুলনা করতাম, কিন্তু তারপর ডাব্লিউডব্লিউ যা হাল বানিয়ে দিয়েছে, একেবারে জবারের থেকেও খারাপ অবস্থা। শুধুমাত্র রিলিজ করেনি, কারণ ব্রেট
হার্টের ভাইজি হয় তাই। তো সেই হিসাবে দেখতে গেলে তো ন্যাটালিয়া জীবনে কোনোদিন রিটায়ারই হবে না, কারণ এই দুখানা চ্যাম্পিয়নশিপের মধ্যে একটা জেতাও তার পক্ষে খুবই মুশকিল। আর এর পরের নিউজ হচ্ছে, তোমরা যেমনটা জানো যে লিলিয়ান গার্সিয়া তখন একজন পার্ট টাইমার রিং অ্যানাউন্সার, তাকে ডাব্লিউডব্লিউ ব্যাক স্টেজেতে কিছু মেজর রোল দিয়েছে, সেই জন্য সে এখন আর রিং অ্যানাউন্সিংয়ের কাজ রেগুলার করতে পারছে না। তো তার আবার রিটার্ন হতে চলেছে স্যাটারডে নাইটস মেইন ইভেন্টে, তাকে আমরা আবার রিং অ্যানাউন্সার হিসাবে দেখতে পাবো। আর আমি তো বলবো সত্যি কথা যে এখানে লিলিয়ান গার্সিয়াকেই বেশি মানায়, কারণ এখন যাকে রেখেছে অ্যালিসিয়া নাকি একটা নাম, তাকে তো না তো দেখে ছেলে মনে হয় না তো দেখে মেয়ে মনে হয়, আর গলার আওয়াজটা বহুত বেকার। তো রিং অ্যানাউন্সারের কাজটা লিলিয়ান গার্সিয়া সব থেকে ভালো করতে পারে। আর এরপর বড় একটা আজব নিউজ রয়েছে, যেটা হচ্ছে যে টিকিও গ্রুপের সিওও মার্ক সেপারিও রয়েছে। তিনি বলছে যে ট্রিপল এইচ যেভাবে কাজ করছে, যেভাবে তার আমরা কাজের ফরম্যাট দেখতে পাচ্ছি, সেটা নাকি সবার খুবই পছন্দ হচ্ছে, তারা খুবই খুশি ট্রিপল এইচের কাজে। মানে টিকিও গ্রুপ একদম ধন্য করছে ট্রিপল এইচকে। তো এটা কীরকম কথা হলো, যেখানে সারা দুনিয়ার লোক ছি করছে, ট্রিপল এইচকে সবাই ক্রিটিসাইজ করছে যে এত বেকার বুকিং, এত ফালতু জিনিস ডাব্লিউডব্লিউকে বানিয়ে দিচ্ছে, ডাব্লিউডব্লিউকে রুইন করে দিচ্ছে ট্রিপল এইচ, আর সেখানে এনাদের নাকি ট্রিপল এইচের কাজ খুবই পছন্দ হচ্ছে। তো কি আর বলবো এদেরকে। আর এখনো পর্যন্ত স্যাটারডে নাইটস মেইন ইভেন্টে টোটাল 4খানা ম্যাচ বুক করেছে। জন সিনা ভার্সেস আর-ট্রুথ, তারপর সিএম পাঙ্ক আর স্যামি জেন ভার্সেস ব্রন ব্রেকার আর সেথ রলিন্স, ডিমান প্রিস্ট ভার্সেস ড্রু ম্যাকিনটায়ার, জে উসো ভার্সেস লোগান পল। আর খুব বড় জোর এখানে আরেকটা ম্যাচ অ্যাড হবে, সেটা হয়তো ওমেন্স ডিভিশন থেকেই হবে, কারণ ওমেন্স ডিভিশনের একটাও ম্যাচ নেই, আর ডাব্লিউডব্লিউ ওমেন্স ডিভিশনের একটা হলেও ম্যাচ বুক করবে। আর তাছাড়া যেহেতু 2 ঘন্টা শো, তো এখানে আমরা এর থেকে বেশি কিছু এক্সপেক্টও করতে পারবো না। ডাব্লিউডব্লিউ বড় জোর 5খানা ম্যাচের সাথে যাবে, আর ম্যাচের লেন্থগুলো খুবই ছোট হবে, কারণ 2 ঘন্টার মধ্যে আমরা কমার্শিয়াল ব্রেকও দেখতে পাবো, আবার এই ম্যাচগুলোও দেখতে পাবো। তো আমার মনে হয় কমার্শিয়াল ব্রেকগুলোর জন্য কিন্তু ম্যাচের ফিলগুলো একটু নষ্ট হয়ে যায়, কারণ সাধারণত এইরকম ম্যাচ আমরা প্রিমিয়াম লাইভ ইভেন্টে দেখতে পাই, আর প্রিমিয়াম লাইভ ইভেন্টে কিন্তু কোনো রকম আমরা ব্রেক দেখতে পাই না, একটানা ম্যাচ শুরু হয় আর শেষও হয়ে যায়। আর ডাব্লিউডব্লিউ তো এটা অ্যানাউন্স করেছে যে তাদের ডাব্লিউডব্লিউ আনরিয়াল নামে একটা সিরিজ আসতে চলেছে। এটা বেসিক্যালি আমরা ওই বিহাইন্ড দ্য সিনই দেখতে পাবো, যেমনটা আমরা দেখতে পাই রেসলম্যানিয়ার পর ডাব্লিউডব্লিউ একটা ডকুমেন্টারি বের করে, যেখানে আমরা ডাব্লিউডব্লিউর বিহাইন্ড দ্য সিন দেখতে পাই। আর এখানে কি করা হবে, এখানে কিছু হিন্ট দেওয়া হয়েছে যে আমরা দেখতে পাবো যে ব্যাকস্টেজে প্রডিউসাররা কীভাবে ম্যাচ বুক করে, কীভাবে কী হয়, সুপারস্টারদের তাদের রোল বুঝিয়ে দেওয়া হয়, তো সেইগুলো আমরা এখানে দেখতে পাবো। তো এই সিরিজটা খুব তাড়াতাড়ি আমাদের সামনে আসতে চলেছে। তো চলো গাইস, আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে দাও, ভিডিওটাকে শেয়ার করতে একদমই ভুলো না। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে তোমাদের সাথে আমার ডাব্লিউডব্লিউর নতুন একটা নিউজ ভিডিওতে।